কোথায় ছিলাম? অ্যানাইসোট্রপিক আইসোট্রপিক, তাই তো? হ্যাঁ, তো শরীরটা ধরো, গন্ডগোল হয়ে গেছি। এইটা হচ্ছে একটা ক্রিস্টাল। এবং আচ্ছা, এগুলো ধরে নিও সেম সেম ডিস্টেন্সে আছে, হ্যাঁ? এগুলো সব কি একটা করে অ্যাটম। হ্যাঁ, ওকে। এবার ধরো, আমি এই ডাইরেকশন আমি এই ডাইরেকশনটাকে ফলো করছি, এই ডাইরেকশন। ঠিক আছে, দেখো, এই ডাইরেকশনে সাপোজ অ্যাটমের মাঝে কোনো গ্যাপ নেই। এই ছোট গ্যাপ গুলো, এগুলো আমার ড্রয়িং এর জন্য হয়েছে, তো দেখতে পাচ্ছ কোনো গ্যাপ নেই। তো ধরো ল্যামডা ইজ হোয়াট, সেটা হচ্ছে অ্যাটমের মাঝে গ্যাপ আছে কি না। ওকে, ল্যামডাটা কি? ল্যামডাটা রিপ্রেজেন্ট করে অ্যাটমের মাঝে কোনো গ্যাপ আছে কিনা। তো ল্যামডা ইজ অন, ল্যামডা অন ইজ নেই। আমি যখন এই ডাইরেকশনে যাব, দেখতে পাচ্ছ অ্যাটমের মাঝে গ্যাপ আছে। হ্যাঁ তো। অনেকটাই গ্যাপ থাকবে। তুমি যখন চারটে ইয়েকে এইভাবে ড্র করবে পাশাপাশি, তুমি দেখবে এই কর্নার বরাবর আসলে অ্যাটমের মাঝে গ্যাপ তৈরি হয়। অর্থাৎ এই ডাইরেকশনে যখন আসবো, ল্যামডা টু, অ্যাটমের মাঝে গ্যাপ আছে। ইয়েস। অর্থাৎ আমি যখন ডাইরেকশন চেঞ্জ করছি, তখন একটা প্যারামিটার ল্যামডা, সেটা দুটো ডাইরেকশনে দু রকম হলো। গ্যাপ আছে একদিকে, গ্যাপ নেই। তার মানে আমি বলতে পারি ল্যামডা অন নট ইকুয়ালস টু ল্যামডা টু। কিন্তু ডাইরেকশন তুমি ওই নিচের হবে। লাইনে যে অ্যাটম গুলো এঁকেছো তাদের মাঝেও কি গ্যাপ নেই? নিচের লাইনেও গ্যাপ নেই। মানে সেকেন্ড লাইনে যেটা ল্যামডা ওয়ান হবে তাদের মাঝেও কোনো গ্যাপ নেই, সেটাও তো কোন না, জিরো? মানে আমি বলতে চাইছি স্ট্রাকচার গুলো এরকম অ্যাকচুয়ালি। বুঝতে পেরেছো? ওকে। তো এই তো আমার আঁকা ড্রয়িং এর জন্য রং হয়েছে। তো ল্যামডা ওয়ান নট ইকুয়ালস টু ল্যামডা টু। আমি যখন আবার পাশের এই লাইনে এইদিকে আসবো, সেখানেও গ্যাপ আছে। অর্থাৎ যখনই ডাইরেকশন চেঞ্জ করছি, একটা সার্টেন ডাইরেকশনে এক এক রকম, একটা সার্টেন ডাইরেকশনে গ্যাপ গুলো সেম, বাট ডিফারেন্ট ডিফারেন্ট ডাইরেকশনে আলাদা আলাদা। তার মানে আমি বলতে পারি দ্য প্যারামিটার ল্যামডা ইজ ডিফারেন্ট ফর ডিফারেন্ট ডাইরেকশন। সো দিস ইজ দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ কি, অ্যান আইসোট্রপিক। ক্লিয়ার? হুম। হুম। বাট যদি কোনো প্রপার্টি এমন থেকে থাকে, সেকেন্ড প্রপার্টিতে যাচ্ছি। সেকেন্ড প্রপার্টি হচ্ছে, এই ডাইরেকশনে আচ্ছা গ্যাপ আছে, গ্যাপ থেকে তুমি এটাকেও বলতে পারো যে অ্যাটমিক ডেন্সিটি। lambda 1 is the atomic density, lambda is the atomic density, lambda 1 is different with respect to lambda 2 in different direction. Okay, এটা একটা কেস। নেক্সট কেস, আমি যদি বলি নাম্বার অফ অ্যাটম
যেটা বলছিলাম যে আমি যদি নাম্বার অফ অ্যাটম ইন ডিফারেন্ট ডাইরেকশন ক্যালকুলেট করার চেষ্টা করি, তাহলে এই দিকেও দেখবো এদিকে 7টা অ্যাটম আছে, এদিকে আমি যদি আরো বাড়াই বা নাম্বার অফ অ্যাটমের থেকে ছেড়ে দাও, বলো সাইজ অফ অ্যাটম, অর্থাৎ হরাইজন্টাল ডাইরেকশনে সাইজ অফ অ্যাটম যা আমার এই কি বলবো, যেটা হচ্ছে ইনক্লাইন ডাইরেকশন, সেই ডাইরেকশনে সাইজ অফ অ্যাটম ডিফারেন্ট না সেম? সেম হওয়া লাগে তো। সেম। তার মানে আমি হ্যাঁ। বলতে পারি এটা আলাদা প্যারামিটার দিয়ে সাইজকে ডিনোট করছি, সে গামা। সো গামা অন ইজ ইকুয়াল টু গামা টু, যেখানে গামাটা কি সাইজ অফ অ্যাটম ইন ডিফারেন্ট ডাইরেকশন। তার মানে সাইজের রেসপেক্টে জিনিসটা কি, এই স্ট্রাকচারটা কি, আইসোট্রপিক স্ট্রাকচার। বোঝা গেছে? হুম। দেখো এর আগে দেখো অ্যানাইসোট্রপিক কি বলেছি, ডিফারেন্ট ভ্যালুস অফ এ ভ্যারিয়েবল। আগের কেসে ভ্যারিয়েবল ছিল অ্যাটমিক ডেনসিটি, এই কেসে ভ্যারিয়েবল কি অ্যাটমিক সাইজ। তাহলে ডাইরেকশন different values of a parameter or variable is different in different direction. আর এখানে Same ল্যামডাটা values কি of a হবে? variable in different direction. কি বলছো? এখানে সমস্ত ভ্যারিয়েবল গুলো সেম প্রপার্টি হবে না, মানে ল্যামডা ওয়ানটা কি এই ক্ষেত্রে মানে নট ইকুয়াল টু হবে ল্যামডা ওয়ান ল্যামডা টু আইসোট্রপিকের ক্ষেত্রে? আমি বলছি ওটা প্যারামিটারের রেসপেক্টে চেঞ্জ করে, অর্থাৎ না, একটা আইসোট্রপিক মিডিয়াম কোন একটা কিছু রেসপেক্টে তো আইসোট্রপিক নাকি? সেটা অন্য ডিফারেন্স ভ্যারিয়েবলের ক্ষেত্রে অ্যানাইসোট্রপিক হতে পারে। হতে পারে, একদম একদম একদম। তো তাহলে আইসোট্রপিক কিসের তাহলে তো রেসপেক্টে আমি সেটা জানাটা ইম্পর্টেন্ট। হ্যাঁ কি বলছো? তাহলে তো আমি ক্রিস্টালটা মানে একদম যেটা পিওর আইসোট্রপিক কিংবা পিওর অ্যানাইসোট্রপিক এটা বলতে পারবো না। অবশ্যই পারবো। আমাকে ওখানে কন্ডিশন মেনশন করতে হবে যে আমি কার রেসপেক্টে কাজটা করছি এবং কার রেসপেক্টে আমি বলছি। সেই জন্য যখন কোশ্চেনে আইসোট্রপিক এই কথাটা দেয়া থাকে, আমি তোমাদের আরো বোঝাবো যখন আইসোট্রপিক নিয়ে মানে আইসোট্রপিক এই টার্মগুলোকে ইন্ট্রোডিউস করবো, তখন আমি প্রত্যেকবারই বুঝিয়ে দেবো কার রেসপেক্টে আইসোট্রপিক। এটা নেসেসারি না যে একটা ইয়ের মানে তুমি হ্যাঁ, এবার ক্রিস্টালটা যখন তুমি ডিক্লেয়ার করছো আইসোট্রপিক, তো একটা কিছু একটা রেসপেক্টে আইসোট্রপিক এটা ডিক্লেয়ার করছো, বুঝতে পেরেছো? যে কোনো ক্রিস্টাল যখন ডিক্লেয়ার করছো আইসোট্রপিক, তার মানে কোন একটা সার্টেন কন্ডিশনের রেসপেক্টে আইসোট্রপিক ওটা। ঠিক আছে? Okay. Next. এখন তোমাদের একটা স্টেটমেন্ট দেবো, যে স্টেটমেন্টে তোমরা আমাকে গালাগালিও দিতে। আমরা পড়ছি হচ্ছে ক্রিস্টাল, ঠিক? ক্রিস্টাল লাইন সলিড অলওয়েজ অ্যান আইসোট্রপিক। এটা কি হলো? উইথ রেসপেক্ট টু ক্রিস্টাল ডেনসিটি। কি লিখছো? ক্রিস্টালাইন সলিড। কোনো ডাউট আছে? রেগুলার অ্যারেঞ্জমেন্টে থাকলেই ডাইরেকশন চেঞ্জ হওয়ার সঙ্গে সঙ্গে ক্রিস্টাল বা ডেনসিটি, ক্রিস্টাল ডেনসিটি নয়, অ্যাটমিক ডেনসিটি, অ্যাটমিক অর মলিকিউলার ডেনসিটির চেঞ্জ হবেই, বাধ্য হতে, যদি রেগুলার অ্যারেঞ্জমেন্টে থাকে। তুমি এমন একটা রেগুলার অ্যারেঞ্জমেন্ট এখানে ড্র করো, করে দেখাও যে আলাদা ডাইরেকশনে সেম অ্যাটমিক ডেনসিটি। এবং মোস্ট অফ দা কেসে আমরা এই অ্যাটমিক ডেনসিটি নিয়েই কাজ করব ক্রিস্টালের কেসে, একটু পরে আসবো সবকিছু। সেই জন্য তোমার কোনো জায়গায় কোশ্চেন 99% কেসে
কোশ্চেনে এই টার্মটা উজ্জ্বলই থাকবে যে অ্যাটমিক ডেন্সিটি, বাট তুমি বুঝে নেবে ওটা অ্যাটমিক ডেন্সিটি রেসপেক্টেই বলছে। হ্যাঁ, কিছু কিছু জায়গায় ভেলোসিটি অফ লাইটের রেসপেক্টে কথা বলা হয়, কিছু কিছু জায়গায় কিভাবে রে অফ লাইট ওর মধ্যে থেকে পাস করছে, ভেলোসিটি অফ লাইট অবভিয়াসলি। তো এই দুটো কেসে তো ম্যাক্সিমাম মোস্ট অফ দ্য কেসেস অ্যাটমিক ডেন্সিটি নিয়ে কাজ করা হয় যে কোনো ক্রিস্টালাইন সলিডের ক্যারেক্টারিস্টিক্স বোঝানোর জন্য, সে আমরা আসবো জিনিসগুলোতে। তো ক্রিস্টালাইন সলিড অলওয়েজ অ্যানাইসোট্রপিক কার রেসপেক্টে? উইথ রেসপেক্ট টু অ্যাটমিক ডেন্সিটি বা মলিকুলার ডেন্সিটি। বলো, কোনো ডাউট আছে এটা নিয়ে? না। কথাটা নিয়ে কোনো ডাউট আছে? বিশ্বাস হুম। হলো না? তুমি না যখনই তুমি যখনই 1D তে কিছু ড্র করবে, সে তার মানে তোমায় নিচে এসে 2D তে যখন ড্র করবে তখন সেম কন্ডিশন মেনটেন করতে হবে না, সেম ডিস্টেন্স মেনটেন করতে হবে। আর তখনই ইনক্লাইন ডাইরেকশন গুলো সব আলাদা আলাদা হয়ে যাবে, দেখতে পাচ্ছ? হবেই। হুম মারাত্মক। দেখো, অ্যামারফাস সলিড অলওয়েজ আইসোট্রপিক। এটা কি হলো? বলো লজিক কি? ওর মধ্যে ডিস্টেন্স গুলো তো সেম নয়, অ্যাটমিক ডেনসিটি। এটাই বলতাম যে প্রত্যেকটা ক্ষেত্রে তো ডিস্টেন্স আলাদা, প্যাকিংটা যেটা আছে ওটা আর কি হুম। সেম না। কিটা কিটা? প্যাকিং অবস্থায় এটা আছে, মানে যে আমি প্যাকেট ধরে নিই আর কি, প্যাকিংটা ওটা তো সেম না, হুম। হুম। এর জন্য। তার মানে এই স্টেটমেন্ট ভুল আছে, তাই তো? না, আমি বলতে চাচ্ছি প্রত্যেকটা তোমার অ্যাটমের মধ্যে ডিস্টেন্স তো বিভিন্ন রকম। তো এবার হচ্ছে হুম। ইনক্লাইন প্লেনে তুমি যখন যাবে তখন হয়তো হচ্ছে ওরকম একটা ছোট একটা বড় হতে হতে সবাই হয়তো মানে সিমেট্রিক হবে। এক্স্যাক্টলি। ইন হুম। অ্যাভারেজ, যেহেতু আলাদা আলাদা ডাইরেকশনে আলাদা আলাদা রকমের ডিস্টেন্স মেনটেন করছে, অ্যাটমিক ডেন্সিটির কথা বলছি, উইথ রেসপেক্ট টু অ্যাটমিক ডেন্সিটি লিখবে। তো আলাদা আলাদা ডাইরেকশনে বা আলাদা আলাদা দিকে আলাদা আলাদা ডিস্টেন্স মেনটেন করছে, সাজ দ্যাট ওভারঅল অ্যাভারেজ ইয়ে কি বলে ক্রিস্টাল ডেন্সিটি ইন ডিফারেন্ট ডাইরেকশন সেম হয়ে যায়। বুঝছি। সিঙ্গেল ক্রিস্টাল একটু ভালো করে বলে দিই, অ্যানাইসোট্রপিক। কার রেসপেক্ট নিশ্চয়ই বুঝতে পেরেছো। পলিক্রিস্টাল আইসো হতে পারে, অ্যান আইসো হতে পারে। অ্যামারফাস আইসোট্রপিক। ওকে, নাও আমরা যে কোনো পলিক্রিস্টালকে সিঙ্গেল ক্রিস্টালে কনভার্ট করতে পারি। কিভাবে? না, ভুল বললাম আমি স্টেটমেন্টটা। আমরা পলিক্রিস্টালকে আইসোট্রপিক ক্রিস্টালে কনভার্ট করতে পারি না, ওইটি ওকে। কি বললাম প্রথমে? ক্রিস্টালাইন স্ট্রাকচার বোঝার চেষ্টা করবে, ক্রিস্টালাইন স্ট্রাকচার অলওয়েজ অ্যানাইসোট্রপিক। হুম। তারপরে কি বললাম? আমরা। অ্যামারফাস স্ট্রাকচার অলওয়েজ আইসোট্রপিক। হুম। তারপরে আলাদা করে মেনশন করেছি যে ক্রিস্টালের মধ্যে কে সিঙ্গেল ক্রিস্টালটা হচ্ছে অ্যানাইসোট্রপিক। এবং আমরা যখনই কোনো ক্রিস্টালের কথা বলবো ফার্দার, তুমি বুঝে নেবে সিঙ্গেল ক্রিস্টাল নিয়েই কাজ করছি আমরা।
পলিক্রিস্টাল আইসোট্রপিক হতে পারে, অ্যানিসোট্রপিক হতে পারে, আর অ্যামারফাস তো আইসোট্রপিক। এখন আমি বলছি যে কোনো পলিক্রিস্টালকে আমরা আইসোট্রপিক বানাতে পারি, মানে আমি এক্সটার্নালি কাজ করছি, বাট বাই ডিফল্ট ওটা আমার কি বলে সিঙ্গেল ক্রিস্টাল হতে পারে, সেটা আইসোট্রপিক হতে পারে, অ্যানিসোট্রপিক হতে পারে। হুম এখন যদি আমরা একটা পলিক্রিস্টাল নিই এবং সেটাকে কিভাবে আমরা আইসোট্রপিক বানাবো, দেখো ধরে নাও এটা একটা ক্রিস্টাল, এগুলো আমি আলাদা আলাদা জোন ক্রিয়েট করেছি। ধরলাম অ্যাটমিক ডাইরেকশন, সেটা এদিকে, এটা এদিকে, এটা এদিকে, এটা এদিকে, এটা এরকম আছে, ঠিক আছে? হ্যালো, ডিফারেন্ট ডিফারেন্ট ডাইরেকশন, ডিফারেন্ট ডিফারেন্ট দেখতে পাচ্ছ। হুম এটা সেই পোলারাইজেশনের মতন হয়ে গেল। পোলারাইজেশন বলাটা ভুল হবে, ডাইইলেকট্রিকের মতো ভিতরে, হুম, হ্যালো, ডাইইলেকট্রিকের মতো লাগতেছে। হ্যাঁ বলো। চ্যাপ্টা হয়ে গেল, হুম এরকম একটা ইয়ে তৈরি হলো। তো দেখা যায় এদের ডাইরেকশন সব ইয়ের ডাইরেকশনে কনভার্ট হয়েছে ঘুরে। তো এর আরো মেকানিজম আছে, বাট আমি রাফলি বোঝানোর চেষ্টা করলাম। এগুলো সব ক্রিস্টালোগ্রাফিতে পড়ানো হয়, ঠিক আছে? ও, তাহলে তাহলে তো তাহলে তো সেই এটা ধরো সবগুলো সেম ডিরেকশনে হয়ে গেল, তাহলে তো সেই পোলারাইজেশন হয়ে গেল না? এরকম ব্যাপার একটা হয়। ও সব ওই পোলারাইজেশন, পোলারাইজেশন তখন হবে, পোলারাইজেশনের তো আমার অ্যাটমটা ইয়ে হয়ে যাচ্ছে আলাদা আলাদা, না অ্যাটমের মধ্যে পজিটিভ আর নেগেটিভ চার্জের যে সেন্টার অফ মাস সেটা আলাদা হয়ে যাচ্ছে। এখানে তো আমার ইয়েগুলো ডাইরেকশন চেঞ্জ হচ্ছে, এগুলো নিয়ে আরো পরে কথা বলবো। এবারে ওখানে মানে আমি যদি পলিক্রিস্টালকে ইয়ে পলিক্রিস্টালকে আমি আইসোট্রপিক বানানোর চেষ্টা করি, তাহলে কি আদৌ ওদের ইয়ে চেঞ্জ হবে, নাকি এটা সেই ইয়ে টাইপের কন্ডিশন ক্রিয়েট হলো, ওই যে এক্সটার্নাল, হ্যাঁ এক্সটার্নাল, তুমি ওই কনসেপ্টটা কি বলছো যে এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করার সঙ্গে সঙ্গে ওদের ডাইরেকশন অফ ওরিয়েন্টেশন অফ ইয়ে ফিল্ড যেটা, বাট আমি এখানে তো ফিল্ড নিয়ে কাজ করছি না, না আমি কি চার্জ ইয়ে নিয়ে কাজ করছি, আমি ওদের অ্যারেঞ্জমেন্ট নিয়ে কাজ করছি। অর্থাৎ ওর অ্যাটম গুলো দেখো চ্যাপ্টা হয়ে গেল, চ্যাপ্টা হয়ে একটু লম্বাও হয়ে যাবে, সাচ দ্যাট ওদের অ্যাটমের যে ডাইরেকশন গুলো সেগুলো একটা ডাইরেকশনে অ্যালাইন হয়ে যাবে, সেই জন্যই ওটা লম্বা হয়ে যাবে, বুঝতে পেরেছো? মানে এটা হচ্ছে পলিক্রিস্টাল অ্যানাইসোটোপিক থেকে আইসোটোপিক হয়ে গেল, তাই তো? এক্স্যাক্টলি এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, ইউজিং রোলার আমরা পলিক্রিস্টালের অ্যানাইসোট্রপিক কোনো পলিক্রিস্টালকে আইসোট্রপিক বানাতে পারি, ঠিক আছে? রোলার দিয়ে পলিক্রিস্টালকে ওই ইয়ে করার চেষ্টা করছি ওটাকে, তো গ্রেইনের যে ডাইরেকশন গুলো সেগুলো সামহাউ সেম হয়ে যায়, হ্যাঁ। ফলত কিছুটা চ্যাপ্টাও হয়ে যায় এবং কিছুটা লম্বাও হয়ে যায়। তখন ওটা আমার কি বলে ইয়ের মতো, কি বলে ওর ডাইরেকশনটা সব যেহেতু সেম হয়ে যাচ্ছে, তো অ্যানাইসোট্রপিকের এই আইসোট্রপিকের মতো বিহেভ করছে। হুম, তার মানে একটু যদি উম, ভাবি, সলিড, এর মধ্যে আছে অ্যামরফাস, আছে ক্রিস্টাল, ক্রিস্টালের আবার দুটো পার্ট আছে, সিঙ্গেল, আছে পলি। পলি আইসোট্রপিক হতে পারে, এটাকে ডিসঅর্ডারও বলতে পারি। কি বললাম? অর্ডার্ড, অর্ডার্ড। আর অ্যানাইসোট্রপিক, এটা
বলে টেক্সচার্ড और डिसऑर्डर लिख দাও, ঠিক আছে? নাও এবারে আমরা চলো ফিজিক্সের মধ্যে ঢুকি, যেগুলো আমাদের লাগবে। এগুলো হচ্ছে একটা একটা মানে একটা ওভারঅল ইয়ে ছিল যে ক্রিস্টাল কি কি টাইপের হয়, কিভাবে কি করতে পারি, আইসোট্রপিকনেস কি জিনিস, এগুলো গেল। নেক্সট হচ্ছে স্পেস ল্যাটিস। হুম। স্পেস ল্যাটিস, আচ্ছা বুঝবে, হ্যাঁ। অনেকের ল্যাটিস নিয়েই ডাউট হয় অনেকের। তো এগুলো কি, একটা একটা অ্যাটমস, যে ম্যাটার নিয়েছি তার অ্যাটম বা তার মলিকুল, ক্লিয়ার? হুম। আর কাজ করলাম, আমি এগুলোকে সরিয়ে দিলাম এখান থেকে, সরিয়ে দিয়ে ইমাজিন করো ওই সমস্ত পয়েন্টে একটা করে পয়েন্ট ড্র করলাম, দেখতে পাচ্ছ? অ্যাটম সরিয়ে দিয়ে কি করেছি, পয়েন্ট ড্র করেছি, ঠিক তো? এগুলো পয়েন্ট, ইমাজিনারি পয়েন্ট এগুলো, অর্থাৎ একটা একটা অ্যাটমকে একটা একটা পয়েন্ট রিপ্রেজেন্ট করছে। তার মানে এখানে একটা, আমি তো এখানে 2D দেখতে পাচ্ছি, আমি যদি 3D তে ড্র করি তাহলে 3D তেও ড্রয়িং হবে। তো ল্যাটিস হচ্ছে একটা সেট অফ ইমাজিনারি infinite number of identical point in 3D, in 2D, in 1D space which are in regular pattern। হুম। কি বললাম? ইংলিশে যদি বলি, it is a set of imaginary infinite number of identical points arranged in 3D or 2D or 1D in space in a regular pattern which is known as স্পেস ল্যাটিস। বোঝা গেছে? বুঝছি। বলো বোঝা গেছে? খেয়াল করে দেখো, একটা অ্যাটমকে যদি আরো আরো যদি ড্র করতে চাও করো, আরো কেন ড্র করলাম এখন বুঝতে পারবে। ধরো এই অ্যাটমটাকে র্যান্ডামলি চুজ করেছি, আচ্ছা এই অ্যাটমটার সারাউন্ডিং, এই অ্যাটমটার উপরের এটা 1 নম্বর, এখানে বা অ্যাটম না পয়েন্ট, এই পয়েন্টটার সারাউন্ডিং এই 2 নম্বর পয়েন্টের সারাউন্ডিং এর সঙ্গে আইডেন্টিক্যাল কিনা দেখো তো। 1 নম্বর পয়েন্টের সারাউন্ডিংটা 2 নম্বর পয়েন্টের সারাউন্ডিং এর থেকে আলাদা না সেম, দেখো তো। কি মনে, আলাদা তাই তো? হ্যাঁ। দেখো 1 নম্বরের পয়েন্টের এইদিকে গেলে একটা পয়েন্ট পাচ্ছি, এইদিকে গেলে একটা পয়েন্ট, এইদিকে 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 এইদিকে। 2 নম্বরও তো তাই, এদিকে 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 সেম, আলাদা কি করে হলো? তো অর্থাৎ তো যদি আমি আমি যদি পয়েন্ট, তার পরেরটাই যাই তখন তো আর ওটাই থাকবে। হ্যাঁ তো আমি তো এখানে আমি তো একটা পার্ট দেখাচ্ছি, তো ইনফাইনাইট, আমি তো ডেফিনেশনেই তোমায় বলে দিলাম ইনফাইনাইট চারিদিকে, তো আমি ঠিক একটা আছে, পার্ট তাহলে দেখাচ্ছি। তাহলে সেম। তুমি কখনোই, আমি যখন ক্রিস্টাল পড়াবো কখনোই এটা ভাববে না আচ্ছা ক্রিস্টালের কখনো ইয়ে মানে আমি যখন ইনফাইনাইট অ্যারেঞ্জমেন্ট বা ল্যাটিস নিয়ে কাজ করছি, সব সময় ধরে নেবে আমি ক্রিস্টালের মিডিলে কোনো জায়গা থেকে কাজ করছি, সাচ দ্যাট আমি যতই বেরোতে চেষ্টা করি বেরোতে পারবো না। ইনফাইনাইট অ্যারেঞ্জমেন্ট এই কনসেপ্টে, তার মানে সারাউন্ডিং ফর এ স্পেস ল্যাটিস, সারাউন্ডিং অফ এনি পয়েন্ট ইজ আইডেন্টিক্যাল, ইউ ক্যান চুজ এনি আরবিট্রারি পয়েন্ট। এবার তুমি বলবে আমি একটা এন্ডের পয়েন্ট চুজ করবো, দাদা ক্রিস্টালের এন্ডের পয়েন্ট, ওটাই তো সমস্যা, ক্রিস্টালের এন্ড পয়েন্ট পাওয়া যায় না, কারণ তুমি মাইক্রোস্কোপিক ভিউতে ঢুকছো,
এরপরে সাপোজ মাইক্রোস্কোপ নিয়ে ঢুকে গেছো, তুমি এন্ডে পৌঁছাতে পৌঁছাতে বহু সময় লেগে যাবে। তো সারাউন্ডিং অফ এনি পয়েন্ট আইডেন্টিক্যালি, ইউ ক্যান চুজ এনি আরবিট্রারি পয়েন্ট, অবভিয়াসলি যেটা চুজ করবে সেটা মিডলে হবে। তাহলে এটা একটা স্পেস ল্যাটিস যেটা আমি ড্র করেছি এক্ষুনি। আমি আরো স্পেস ল্যাটিস ড্র করতে পারি। হুম। আমি এরকম স্পেস ল্যাটিস ড্র করতে পারি। করতে পারি। ইয়েস অর নট? করতে করতে পারো। পারি। তো শেপটা এটা আলাদা হয়ে গেল। আরেকটা টাইপের স্ট্রাকচার দেখতে পাচ্ছ। হুম। এটা একটা টাইপের স্পেস ল্যাটিস, আইডেন্টিক্যাল। দেখো প্রত্যেকটা পয়েন্টের আশেপাশে খেয়াল করো, আইডেন্টিক্যাল পোর্শন দেখছি। এটা একটা স্পেস ল্যাটিস। একটু আগে একটা টাইপের ড্র করেছিলাম। আচ্ছা, হেক্সাগোনাল আর 2 ডাইমেনশনাল হেক্সাগোনাল আর হানিকম্বের পার্থক্য আছে। এটা একটা স্পেস ল্যাটিস। হানিকম্ব মনে হচ্ছে তো? না। দাঁড়াও শেষ করতে দাও। এটা একটা টাইপের ইয়ে হানিকম। ঠিক আছে, স্পেস ল্যাটিস। এখন কোশ্চেন হচ্ছে, আচ্ছা ঠিক আছে, এটা নিয়ে পরে কথা বলবো। হানিকম ল্যাটিস বললাম। আহ তো তার মানে একটা বিষয় খেয়াল করে দেখো। আচ্ছা, হানিকম ল্যাটিস, হানিকম স্ট্রাকচার, ল্যাটিস বলো না, হ্যাঁ, কারণটা পরে ডিসকাস করবো। হানিকম্বের স্ট্রাকচার কেন ল্যাটিস বলছি না, এটা নিয়ে পরে কথা বলছি। লিখে রাখো ব্যাপারটা, পরে জিজ্ঞাসা করবে, হ্যাঁ, নাহলে ভুলে যাই যদি। তো কোনটা গো? হানিকম একটা স্ট্রাকচার দেখলাম। স্পেস ল্যাটিসের এক্সাম্পল হিসাবে আমরা একটা কি বললাম, একটা উম, কি বলে ওটাকে, একটা, এটাকে কি বলে, স্কোয়ার শেপের একটা দেখলাম, আর একটা রম্বিক শেপের একটা দেখলাম, এরম এরম, তাই তো? হুম। আচ্ছা, তো যাই হোক, এগুলোকে স্পেস ল্যাটিস বলে। এখন ধরে নাও আমি এই সেম ডিস্টেন্সে আরো বসিয়ে দিলে ল্যাটিস এক্সটেন্ড হচ্ছে, ঠিক আছে? বাট আমি ধরলাম তুমি জানো না, তাই জন্য ফিজিক্সে আছে অপারেটর। তা অ্যাকর্ডিং টু অপারেটর, উই ক্যান জেনারেট এ স্পেস ল্যাটিস ইউজিং
সিম্পল ট্রান্সলেশনাল অপারেটর, মানে আমি কিছু দেখলাম, কিছু ইনফরমেশন আমার কাছে আছে যে কোন একটা স্পেস ল্যাটিস কেমন, ফার্দার কোন একটা টুলস হুইচ ইজ কল্ড ট্রান্সলেশনাল অপারেটর, সেটা ইউজ করে আমরা বানাতে পারি পুরো ল্যাটিস স্ট্রাকচারকে। কিরকম? তো ধরো এই এক্সাম্পলটা নিচ্ছি। ধরো প্রথমে একটা ওই ইয়েটা নিয়ে করি, তাহলে বুঝতে সুবিধা হবে তোমাদের। ওকে, নাও এইদিকে সাপোজ এই থেকে এই একটা ডিস্টেন্স, তো অ্যাটমের ডিস্টেন্স তো, আর এই অ্যাটম থেকে এই অ্যাটমের একটা ডিস্টেন্স আছে। আমি ধরলাম এইটার ডাইরেকশন এবং ডিস্টেন্স মেনটেন করে এটাকে ভেক্টর এ ধরলাম, আর এই ডাইরেকশনে যেটা ইনক্লাইন্ড আছে সেটাকে বি ধরলাম। আচ্ছা আমাকে বলো, আমি যদি এই এ আর বি বারবার রিপিট করতে থাকি, আমার সেম টাইপের স্ট্রাকচার তৈরি হয়ে যাবে কিনা? দেখো তো, তৈরি হয়ে যাবে। হুম। আমি এ ভেক্টর কোন একটা এ ভেক্টর বি ভেক্টরকে এক্সটেন্ড করিয়ে করিয়ে আমি তৈরি করতে পারি তো? কোনো ডাউট আছে? পয়েন্ট গুলোর পজিশন ফাইন্ড করতে পারি, করতে পারি, ইয়েস অর নট? করতে পারো। বাহ, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। ধরো আমি এইখানে যাব, এইখানে এই পয়েন্টে যাব, বা এখানে একটা পয়েন্ট আছে, সেখানে ওখানে রিচ করতে হবে। যে পয়েন্টের নাম আর প্রাইম নাম দিচ্ছি, আর প্রাইম, অ্যান্ড তুমি আছো কোথায়? ধরে নিলাম তুমি আছো এই পয়েন্টে, এই পয়েন্টে, এই পয়েন্টে। ক্লিয়ার? তোমার হাতে দুটো ভেক্টর টুলস আছে, আইদার তুমি এই দিকে যেতে পারো যেটা এ ভেক্টর হবে, অর এই দিকে যেতে পারো যেখানে বি ভেক্টর হবে, ইয়েস অর নট? এ আর বি তোমার হাতের সেই টুলগুলো যেগুলো ইউজ করে করে তুমি পুরো ক্রিস্টালটাকে বানিয়ে ফেলতে পারো। তো আমি বলছি তুমি একটা পয়েন্টে দাঁড়িয়েছিলে এরকম, যেটার নাম আর নিয়ে নাও, সেই পয়েন্ট থেকে তুমি আর প্রাইমে যাবে, তাহলে কি করতে হবে তোমাকে? তুমি বলবে দাদা আমি যদি এই আর পয়েন্ট থেকে এই একটা এই একটা এই একটা, অর্থাৎ তিনটে বি ভেক্টরকে অ্যাড করি, তাহলে আমি আর প্রাইমে পৌঁছাবো। মানে তুমি বলতে পারো আর প্রাইম ইজ ইকুয়াল টু আর প্লাস সি বি ভেক্টর, ইয়েস অর নট? টেল মি। ওকে, হুম। ক্লিয়ার? আচ্ছা, আরো এলাবোরেটলি বলি। অ্যাকচুয়ালিতে যেহেতু আমরা ট্রান্সলেশনাল অপারেটর বা অপারেশন কিরকম ভাবে হয় সেটা নিয়ে কাজ করছি, সেই জন্য আমি প্রথমে ট্রান্সলেশনাল অপারেটরের একটা নাম দেব। সব সময়ের জন্য এই নামটাই ভ্যালিড, সমস্ত জায়গায় এই দিয়েই কাজ করা হয়। সেটা যে কোনো বই খুলতে পারো, তোমার হাতে যে কোনো বই আছে, যা যে কোনো লেকচার দেখো, সেম। ট্রান্সলেশনাল অপারেটর ক্যান বি রিটেন as t is equal to a n on a plus n to b plus n3c. Now what is a, what is b, what is c? ন্যাচারালি a b c কে বলা হয় ফান্ডামেন্টাল ট্রান্সলেশনাল ভেক্টর অর ক্রিস্টাল অ্যাক্সিস অর বেসিস ভেক্টর। কি বললাম? এ বি সি কে কি বলে? ফান্ডামেন্টাল ট্রান্সলেশনাল ভেক্টর অর ক্রিস্টাল অ্যাক্সিস অর বেসিস ভেক্টর। ক্লিয়ার? এদের নাম এটা। তিনটে কেন নেয়া? কারণ ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম আমাদের কত ডাইমেনশনাল ক্রিস্টাল তৈরি করতে হতে পারে? 3 ডাইমেনশনাল। 3 ডাইমেনশনাল।
যদি তিনটে আলাদা আলাদা ভ্যারিয়েবল থাকে আমি তিনটে ডাইরেকশনে দিয়ে তিনটেকে তৈরি করতে পারবো। হুম আমরা এখানে কত ডাইমেনশনাল তৈরি করেছি বা কত ডাইমেনশনাল শো করতে পারছি, দ্যাট ইজ 2 ডাইমেনশনাল, ইয়েস অর হুম নট? সেই জন্য আমার এখানে কতগুলো ভেক্টর লেগেছে, দুটো দুটো। ভেক্টর, হুইচ ইজ এ এন্ড বি। খেয়াল করতে পারছো? নাও হোয়াট ইজ n1, হোয়াট ইজ n2? এরা নাম্বার। এই নাম্বার গুলো n যদি ফ্র্যাকশন হয় তাহলে সেটা তৈরি হবে নন প্রিমিটিভ সেল। আমি এই জিনিসগুলো আসবো, আবার চিন্তা করার কোনো কারণ নেই, নামটা শুনে রাখো। একটু পরেই ডেফিনেশন, হয়তো ভেরি নেক্সট ক্লাসে আমি ডেফিনেশন গুলো দেবো, যে প্রিমিটিভ সেল কি এগুলো নিয়ে কাজ করবো। তো নন প্রিমিটিভ, যে যে পড়েছো সে তো জানো নন প্রিমিটিভ সেল কি। আর যদি এন ইন্টিজার হয় তাহলে কি হবে? প্রিমিটিভ সেল। সিম্পল। তার মানে তুমি বলবে যে কোনো ট্রান্সলেশনাল ভেক্টরে বা ট্রান্সলেশনাল অপারেটরের টি টি ইজ কল্ড ট্রান্সলেশনাল অপারেটর। ট্রান্সলেশনাল অপারেটরের মধ্যে যদি নাম্বার গুলো যেগুলো আমাদের ফান্ডামেন্টাল ট্রান্সলেশনাল ভেক্টর বা ক্রিস্টাল অ্যাক্সিস বা বেসিস ভেক্টরের সঙ্গে, আচ্ছা কেন নাম হয়েছে এগুলো নিয়ে পরে আরো ভিতরে ঢুকলে বুঝতে পারবে। এই যে ট্রান্সলেশনাল ভেক্টর তো বুঝতেই পারছো যে একটা জায়গা থেকে ট্রান্সলেট করে এদের হেল্পে, এ আর বি বা সি এর হেল্পেই আমরা অন্য জায়গায় চলে যেতে পারছি, তাই জন্য এর নাম ফান্ডামেন্টাল ট্রান্সলেশনাল ভেক্টর। ক্রিস্টাল অ্যাক্সিস কেন, আমি ক্রিস্টাল অ্যাক্সিস যখন নিয়ে কাজ করবো তখন বলে দেবো। বেসিস ভেক্টর কি? বেসিস ভেক্টর হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট বেসিস বা স্পেস ল্যাটিস। বেসিস কি জিনিস সেটা নিয়েও বলিনি আমি, বেসিসের ডেফিনেশন দিয়ে তারপর বলবো। তো বেসিসটা থাক, তো বেসিসটা যখন বেসিস বোঝাবো তখন বলে দেবো। তো বেসিস আর ক্রিস্টাল অ্যাক্সিসটা থাক, এগুলো আস্তে 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 ক্লাসে জেনে যাবে। তো ফান্ডামেন্টাল ট্রান্সলেশনাল ভেক্টর কেন? কারণ এই ট্রান্সলেশনাল ভেক্টরের হেল্প নিয়ে আমরা টোটাল ক্রিস্টাল স্ট্রাকচারটাকে তৈরি করতে পারছি। ওকে, তো এটা ন্যাচারালি 3 ডাইমেনশনাল হতে পারে। তুমি যখন 1D তে কাজ করবে তখন একটাই থাকবে, যে কোনো সে ওয়াই অ্যাক্সিসে তোমার ক্রিস্টাল গুলো 1 ডাইমেনশনাল এবং ওয়াই অ্যাক্সিসে তৈরি হয়েছে, তখন তুমি এন এ নিলে। যদি শুধুমাত্র এই ওয়াই অ্যাক্সিস বলছি, এক্স অ্যাক্সিসে থাকে তখন হচ্ছে এ নিলে এন ইন্টু এ। যদি ওয়াই অ্যাক্সিসে থাকে শুধু এন ইন্টু বি নিলে। এভাবে নিতে পারো। এই এ বি সি এদেরকে তুমি যে কোনো পারপাসে ইউজ করতে পারো, বাট ন্যাচারালি এ ইউজ করা হয় এক্স অ্যাক্সিসের জন্য, বি ইউজ করা হয় ওয়াই অ্যাক্সিসের জন্য, আর সি ইউজ করা হয় জেড অ্যাক্সিসের জন্য। নাও খেয়াল করো, এখানে এখানে আমি কিন্তু 2 ডাইমেনশনাল, বাট আমি দেখতে পাচ্ছি এখানে একদম ওয়াই অ্যাক্সিসে ইয়ে নেই, বা আমাকে যেটা দেয়া হয়েছে, খেয়াল করো ব্যাপারটা বুঝে দাও, আরো ক্লিয়ার করে বোঝাচ্ছি। এই তো আমার স্ট্রাকচার, তোমাকে এরকমও বলে দিতে পারতো যে বিটা এই ডাইরেকশনে, এইটা হচ্ছে বি, এবার বানাও, সেরকম হতে পারতো। তোমাকে এক্সামে দিয়ে দিয়েছে বিটা এই ডাইরেকশনে আছে, তাই জন্য এখন কোশ্চেন হচ্ছে যদি বিটা আমি যে ডাইরেকশনে দিয়েছিলাম সেরকম না দিয়ে এরম বানাতাম, এরম দিতাম, এটা হচ্ছে আমার বি। ওয়েট ওয়েট, এটা এ এন্ড এটা বি তোমায় বলে দিয়েছে। এখন কোশ্চেন করছে আর থেকে আর প্রাইমে যাও, তাহলে কি হবে? পারবে বানাতে? খেয়াল করো, আমি যদি এখানে একটা বি নি, কি কালার হয়ে গেল রে বাবা, সাদা কালার হয়ে গেছে। আর প্রাইম থেকে, এই আর থেকে আর প্রাইমে যাব, একটা বি নিলাম, একটা বি নিলাম। এখানে দেখো এই পর্যন্ত যেতে গেলে হাফ অফ বি নিতে হবে নাকি? ইয়েস অর নট? হুম ইয়েস অর নট? হাফ অফ বি, এখানে হাফ অফ এ, এখানে একটা এ, তার মানে 3/2 এ প্লাস 3/2 বি যদি অ্যাড করি আর এর সঙ্গে পাবো আর প্রাইম। ইয়েস অর নট দেখে বলো, হুম পৌঁছে যাবো ওখানে? খেয়াল করো এখানেও ফ্র্যাকশন হয়েছে, তার মানে আমি যে স্ট্রাকচার দিয়েছি, অর্থাৎ এইদিকে এ ধরো এইদিকে বি ধরো, সেই কেসে এ এ আর বি কিন্তু প্রিমিটিভ ট্রান্সলেশনাল ভেক্টর নয়। বাট আমি যখন বিটাকে এই ডাইরেকশনে নিচ্ছিলাম, এই ডাইরেকশনে, সেখানে দেখলাম শুধুমাত্র 3 বি দিয়ে তৈরি হয়ে গেছিল, অর্থাৎ আমার যে বি এর সঙ্গে যেটা মাল্টিপ্লাই হয়েছিল সেটা একটা ইন্টিজার। অর্থাৎ এই স্ট্রাকচারটার জন্য যে স্ট্রাকচারটা আমি বানিয়েছি, রম্বিক স্ট্রাকচার বা 2 ডাইমেনশনাল রম্বিক স্ট্রাকচার, সেখানে আমার
এটা এবং এটা এই ডাইরেকশনে যে ইয়েগুলো এইগুলো তৈরি হয়েছে কি প্রিমিটিভ ট্রান্সলেশনাল ভেক্টর। বাট যদি আমি এই স্ট্রাকচারের জন্য এরকম এন্ড এরকম ভেক্টর নিই, তাহলে সেই ট্রান্সলেশনাল ভেক্টরটা প্রিমিটিভ ট্রান্সলেশনাল ভেক্টর হবে না। বলো বোঝা গেছে কিনা? হুম। ক্লিয়ার তো? শিওর অর নট? বুঝছি। এই হচ্ছে এইভাবে আমরা ট্রান্সলেশনাল ভেক্টর দিয়ে পুরো ফুল অ্যারেঞ্জমেন্ট অফ ইয়েটা তৈরি করে ফেলতে পারি। প্রিমিটিভ ট্রান্সলেশনাল ভেক্টর হতে পারে, নন প্রিমিটিভ ট্রান্সলেশনাল ভেক্টর হতে পারে, ডিপেন্ডিং ডিপেন্ডিং আপন হাউ ইউ আর টেকিং দোজ। এবারে বলো, হানি কম নিচ্ছি আমি একবার। হ্যাঁ। হানি কম, হানি কম, হানি কম পড়ে গেছে। कैसे লেখা রে বাবা? আঁকো না এরকম ভাবে। যাও কে কেজি নাকি? হুম। বুঝতে পারলি হলো কোম্পানিটা। ও হইলেই হইলো। ওকে, ভুল ভাল আকুল দিয়া মেন, আমি কম দিকে ঝামেলা হয়। পিছন দিক থেকে টানবা কি রেখাগুলোকে? না ওই দেখো দেখো খেয়াল করো। ওকে, হুম। ক্লিয়ার? হ্যাঁ। এটা হানিকম। বেশ হুম, সুন্দর। তোমায় দিয়ে দিয়েছে, তুমি এই পয়েন্টে আছো। আর আর এই ডাইরেকশনে একটা এ আছে, টু ডাইমেনশনাল যেহেতু। হুম। অ্যান্ড দাঁড়াও এক second। আহ, চলো এই ডাইরেকশনে এ আর এই ডাইরেকশনে বি, ঠিক আছে? তোমায় জিজ্ঞেস করা হচ্ছে তুমি এইখানে আছো একটা আর পয়েন্ট, তুমি আর প্রাইমে যাও, কিভাবে যাবা? ওই ডাইরেক্ট হচ্ছে ওই পয়েন্টার থেকে রেখা টেনে দিব সোজা বরাবর আর প্রাইম বরাবর। যাও না, যাও না, যাও না, তুমি তো ওই ট্রান্সলেশনাল ভেক্টরটা এইরকম কি ভাবে নেবে, যাব। এটাই হচ্ছে তোমার কাছে কোশ্চেন। এরকম ভাবে বুঝতে নিব। পেরেছো? ওইরকম ভাবে তুমি এইরকম ভাবে কি নেবে, এটা নিয়ে কি লিখবে এটা? হ্যাঁ, এইটাকে হচ্ছে তোমার এ আর বি তে ভাঙবো, মানে আচ্ছা দুটোতে ভাঙো এ না আর বি দেখি, এর আমি তো ওটাই, কম্বিনেশন আমার না। আমার কোশ্চেন তো ওটাই। হ্যাঁ বুঝলাম না, তুমি এ হ্যাঁ। কস থিটা বি কস থিটা নিতে যাচ্ছ? না না, আমি নিতে যাচ্ছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ বি কস থিটা, ওই যে ফর্মুলাটা যেটা আছে তুমি তুমি ভেক্টরের। ওইখানে তোমার ট্রান্সলেশনাল ইয়েতে, তোমার ট্রান্সলেশনাল ভেক্টরের স্ট্রাকচার কি? এন অন এ প্লাস এন টু বি প্লাস এন থ্রি সি নাকি? হ্যাঁ। তুমি এখানে কোনো থিটা মিটা দেখতে পাচ্ছ? না। তাহলে তুমি তোমার মতো, তোমায় বলে দিয়েছে এটা অ্যাঙ্গেল এত ডিগ্রি, এটা অ্যাঙ্গেল এত ডিগ্রি? তা তো তোমার বলেন। এক্সটার্নাল কোনো ইনফরমেশন আছে? না। কিন্তু ওইটার যাও এবার হানিকম্বের যাও। ওটাতে একটা হ্যাঁ, পার্টিকুলার ওইটার থেকে তো অ্যাঙ্গেল থাকে তো। অ্যাঙ্গেল তো সেটা আমরা বার করতে পারবো না। আরে বাবা পার্টিকুলার অ্যাঙ্গেল থাক, তোমায় বলছি ট্রান্সলেশনাল ভেক্টরের থিটা কই? না নেই। এরা নেই। হ্যাঁ, তো তার মানে তুমি এই আর থেকে আর প্রাইমে কখনোই যেতে পারবে না। কেন বলো তো? কারণ এখানে আরো একটা টাইপের ইয়ে আছে, সেটা হচ্ছে এই ডাইরেকশন। তুমি যতক্ষণ না এই ডাইরেকশন পাবে, তুমি এখানে পৌঁছাতেই পারবে না। আচ্ছা। কারণ তোমাকে গিভেন কি আছে, আইদার তুমি এই ডাইরেকশনে যেতে পারো অর এই, খেয়াল করো এখানে এবি, তো তুমি এখানে পৌঁছাতেই পারবে না। বা 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 তোমাকে ধরো দিয়ে দিয়েছে, যেহেতু টু ডাইমেনশনাল যে কোনো দুটোই প্রোভাইড করবে, তোমাকে ধরো দিয়ে দিয়েছে এইটা এ এইটা বি, ঠিক আছে? এইটা এ এইটা বি, তুমি হুম। এইখানে যাও।
এইখানে এখানে যাও, এখানে যাও, এটা আর, এটা আর প্রাইম, যাও, যাও, যেতে পারবে? পারবে না, কারণ তাও তো এইখানে যেতে গেলে উপরে, তোমার আরো একটা টুল দরকার, সেটা হচ্ছে এটা। উপর বরাবর, হ্যাঁ। তার মানে যেহেতু এটা টু ডাইমেনশনাল ল্যাটিস, বাট টু ডাইমেনশনাল টু ডাইমেনশনাল ল্যাটিসে আমার ট্রান্সলেশনাল ভেক্টরে দুটো কম্পোনেন্ট থাকবে এ বি, বাট এখানে তিনটে কম্পোনেন্ট ছাড়া একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে যাওয়া পসিবল না। কিছু কিছু পয়েন্ট এমন পাবে যেখানে, সেই জন্য এটাকে স্পেস ল্যাটিস বলে না। তার মানে স্পেস ল্যাটিস কি? স্পেস ল্যাটিস এমন ধরনের ল্যাটিস যেটা ট্রান্সলেশনাল ভেক্টর দিয়ে তৈরি হয়ে যাবে। যদি ওয়ান ডাইমেনশনাল হয়, ট্রান্সলেশনাল ভেক্টর ওয়ান ডাইমেনশনাল হবে, মানে একটাই ভ্যারিয়েবল থাকবে। টু ডাইমেনশনাল হলে দুটো ভ্যারিয়েবল থাকবে, থ্রি ডাইমেনশনাল হলে তিনটা ভ্যারিয়েবল থাকবে। বোঝা গেছে? হুম। সেই জন্য হানিকম ল্যাটিসকে কি বলা হয় না? আর যদি আমি তিনটে স্পেস কম্পোনেন্ট ল্যাটিস প্রোভাইড বলে করি না। তখন ওটাকে স্পেস ল্যাটিস বলা যাবে না? তিনটে কম্পোনেন্ট, তুমি তুমি কাজ করছো দুটো ডাইমেনশনে, তুমি তিনটে কম্পোনেন্ট নেবে কেন? দ্যাট ইজ দ্য রং প্রসিজার। তোমার একমাত্র, আমি তো বলেছি ডিপেন্ডিং আপন, যে তুমি তিনটে ভ্যারিয়েবল তখনই তুমি এ বি সি কে, এখন তো আমি জাস্ট রাফ ইজলি উপর থেকে বুঝিয়ে দিয়েছি তাই তোমার ওরকম মনে হচ্ছে। এ বি সি কে অ্যাকচুয়ালি যখন জানবে তখন তোমার আরো ক্লিয়ার হয়ে যাবে যে কেন আমি তিনটে, মানে টু ডাইমেনশনে যখন কাজ করছি তখন তিনটে এ বি সি এর মধ্যে তিনজনকেই ইন্ট্রোডিউস কেন করতে পারছি না। এটা আমি তোমাকে বলে দেবো। এবারে যদি কেউ ফোর্সফুলি তোমাকে বলে, তাহলে এটাকে স্পেস ল্যাটিসের মধ্যে তোমায় কি বলে, স্পেস ল্যাটিসের মধ্যে পড়ে যাবে, বাট এটা স্পেস ল্যাটিস নয়, কারণ এটা টু ডাইমেনশনাল ল্যাটিস হওয়া সত্ত্বেও দুটো ভ্যারিয়েবল দিয়ে তৈরি হয় না। তো আই হোপ বুঝতে পেরেছো ব্যাপারটা। হুম। নেক্সট ক্লাসে ইউনিট সেল কি, বেসিস কি, কি বলে, উইগনাসের প্রিমিটিভ সিল কি, তারপরে অপারেশন কি বলে, সিমেট্রি অপারেশন কি, কিভাবে কি হবে, এগুলো করিয়ে দেবো। আর নেক্সট ক্লাস, এই ইউকে ক্লাস নেই। নেক্সট ক্লাসে মোস্ট প্রবাবলি সানডে, এই সানডের পরে মানডে ক্লাস নেবো, ঠিক আছে? কারণ এই উইকে তুমি বই পড়বা। একদম। এই তো উইকে পুরো সোশ্যাল মিডিয়া ফিডিয়া সব উড়া দেंगे। বলছি যে এই ক্লাসের চলো, রেকর্ডিংটা আপলোড বলো। করার লিঙ্কটা পাঠিয়ে দাও তো। হ্যাঁ, 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 তুমি শুনে নেবে। ওকে, টাটা, বাই। হুম। পড়াশোনা করো। হুম।